এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতবো। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতবো। চলে এসো, আমরা আজকে আবার চলে এসেছি ক্লাস 12-এর আমাদের যে রেকর্ডেড ক্লাস দিক কোসাইন ও দিক অনুপাতে চলছিল তার পর্ব 4 নিয়ে। আজকে ক্লাসে আমরা পড়ে ফেলবো দীর্ঘ উত্তরধ্বনির 1 থেকে 8 সমস্ত অঙ্ক। অর্থাৎ আজকের ক্লাসে আমরা দীর্ঘটা শেষ করে ফেলবো। এর আগের ক্লাসে 3টে ক্লাসে আমরা সংক্ষিপ্ত ফিনিশ করেছিলাম, তো আজকে ক্লাসে আমরা করব দীর্ঘ ভ্যানিশ। সো লেটস স্টার্ট দি গেম। চলে এসো, একদম শুরুতে একের প্রবলেমটাতে চলে আসি। একের প্রবলেমটা কি দেওয়া আছে? বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এল স্কোয়ার এম প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল টু 0, এটা একটা। আর এম এন প্লাস এন এল প্লাস এল এম ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তাহলে আমাদের কি বলেছে? প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ, এত একটা সমীকরণ। আর একটা সমীকরণ কি দিয়ে দিয়েছে? এম এন প্লাস এন এল প্লাস এল এম ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। তো এই দুটি সমীকরণকে সিদ্ধ করে এম এন প্লাস এন এল প্লাস এল এম ইকুয়াল টু 0, এই দুটি সমীকরণকে সিদ্ধ করলে আমাকে বলেছে সরলরেখা দুটি যখন সমান্তরাল হবে তখন আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী হবে? 0 হবে। তাহলে চলে এসো, আমরা 2 নং সমীকরণ থেকে আমরা যদি এম এর মানটা বের করতে চাই, এম এন প্লাস এল এম, ধরো এম দুটো পরপর রাখছি আর এন এলটাকে ওপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস এন এল। সব লালু ম্যাডাম আর ন্যানোর গল্প এবার আমরা করব প্রত্যেকটা অঙ্কে। তাই এম ইন্টু এল প্লাস এন ইকুয়াল টু মাইনাস এন এল, তাহলে এম ইকুয়াল টু মাইনাস এন এল বাই এল প্লাস এন, মাইনাস এন এল বাই এল প্লাস এম, তাহলে এল প্লাস এন, তাহলে এটা এম এর মান পেয়ে যাচ্ছি। এবার পুটিং the value m equal to minus nl by l plus n in equation 1, putting the value m equal to এত minus nl by l plus n in 1, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? a স্কোয়ার l প্লাস বি স্কোয়ার m এর জায়গায় মাইনাস nl by l plus n প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল টু 0, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? এল প্লাস এন লসাগু হলে এ স্কোয়ার এল ইন্টু এল প্লাস এন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এল এন প্লাস সি স্কোয়ার এন ইন্টু এল প্লাস এন ইকুয়াল টু 0, তাহলে কি পেয়ে যাচ্ছি? এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এল এন মাইনাস বি স্কোয়ার এল এন প্লাস সি স্কোয়ার এল এন প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এল এন এল এন এল এন, তাহলে কমন যাচ্ছে এল এন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এল এন প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এবার এন স্কোয়ার দিয়ে যদি পুরোটাকে ভাগ করি তাহলে এটা পেয়ে যাবো এ স্কোয়ার ইন্টু এল বাই এন তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এল বাই এন প্লাস এন স্কোয়ার দিয়ে ভাগ করলে সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম এ স্কোয়ার ইন্টু এল বাই এন তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এল বাই এন প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা এল বাই এন এর সমীকরণ। তাহলে এই সমীকরণটির বীজদ্বয় হলো, ধরি সমীকরণটির বীজদ্বয় হলো, ধরি সমীকরণটির বীজদ্বয় হলো কত? L1 বাই N1 ও L2 বাই N2। এবার সমীকরণটির নিরূপক D ইকুয়াল টু কত? নিরূপক D ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 4a স্কোয়ার সি স্কোয়ার, 4a স্কোয়ার সি স্কোয়ার। এবার ডি ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এই পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac।
তাহলে কত পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কত পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মানে এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি মাইনাস বি, এ মাইনাস সি প্লাস বি, এ মাইনাস সি মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এবার যদি নিরূপককে শূন্য হতে হয়, অর্থাৎ সরলরেখা সমীকরণের দুটি বীজ পরস্পর সমান কখন হবে? যখন নিরূপক 0। তো নিরূপক 0 মানে ডি ইকুয়াল টু 0। তো ডি মানে তো এই পুরোটার গুণফল, তাহলে এই পুরোটার গুণফল অর্থাৎ ডি ইকুয়াল টু 0 হবে যখন আমরা যদি লিখি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই টার্মটা যদি 0 হয়ে যায়, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই চারটের মধ্যে যে কোনো একটা 0 হলে ডি ইকুয়াল টু 0। তাহলে আমি ধরে নিতেই পারি যে ডি ইকুয়াল টু 0 হবে যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে তাহলে ডি ইকুয়াল টু 0 মানে কি? ডি ইকুয়াল টু 0 মানে অতএব আমরা এপারে লিখবো নাকি? অতএব ডি ইকুয়াল টু 0 মানে আমরা কি লিখতে পারি? ডি ইকুয়াল টু 0 হলে কি হবে? সমীকরণের বীজদ্বয় সমান, অর্থাৎ L1/N1 ইকুয়াল টু L2/N2। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো L2 এপারে আসলে L1/L2 ইকুয়াল টু N1 ওপারে চলে গেলে N1/N2। তাহলে L1/L2 ইকুয়াল টু N1/N2 একই রকমভাবে পাই, একই রকমে পাই। কি লিখতে পারি? L1/L2 ইকুয়াল টু M1/M2। তাহলে অতএব মানে একই রকমভাবে আমরা যদি করি, আমরা যদি এখানে এমকে না বাদ দিয়ে আমরা যদি এখানে এনকে বাদ দিতাম, তাহলে আমরা এল আর এম দিয়ে সমীকরণ পেতাম, সেখান থেকে আমরা এটা পেতাম। তাহলে অতএব আমরা লিখতে পারি L1/L2 ইকুয়াল টু M1/M2 ইকুয়াল টু N1/N2। অতএব সরলরেখাদ্বয় সমান্তরাল। অতএব সরলরেখাদ্বয় কি? সরলরেখাদ্বয় সমান্তরাল। কি হলো? চলো নেক্সট আমরা তাহলে দুয়েরটাতে চলে যাব। কি করলাম তাহলে? আমরা দুটি সরলরেখা সমান্তরাল কখন? যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা নিরূপকটা বের করলাম, নিরূপকটা দেখছি এইটার চারটের গুণফল পাচ্ছি। এবার চারটের মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তাহলে ডি ইকুয়াল টু 0, অর্থাৎ নিরূপক ইকুয়াল টু 0। এবার নিরূপক 0 মানে আমাদের বীজদ্বয় সমান, আর বীজদ্বয় সমান যদি আমরা করি তাহলে L1/L2 ইকুয়াল টু N1/N2 পাচ্ছি। সিমিলারলি আমরা এখানে এম এর মান বের করে বসিয়েছিলাম, আমরা যদি এখান থেকে এন এর মান বের করে নিতাম, বা আমরা যদি এখান থেকে এন এর মান বের করে নিতাম, তাহলে এন এর মান বের করে নিয়ে আমরা যদি এই সমীকরণে বসাতাম, তাহলে এল আর এম, লালু আর ম্যাডাম নিয়ে আমরা পুরোটা পেতাম। তখন আমরা কি পেতাম? L1/L2 ইকুয়াল টু M1/M2। তো এটাকে আর আমরা এতটা ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, একই রকমভাবে পাই বা সিমিলারলি লিখে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, চলো নেক্সট দুয়ের দাগের প্রবলেমটাতে চলে আসি। প্রবলেম নাম্বার 2। চলে এসো। প্রবলেম নাম্বার 2 কি দেওয়া আছে? দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0। তাহলে দিক কোসাইন সমূহ AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0, এটা ক নাম্বার? 1 নাম্বার। এবং দ্বিতীয় সরলরেখাটা যেটা দেওয়া আছে PL স্কোয়ার প্লাস QM স্কোয়ার প্লাস RN স্কোয়ার ইকুয়াল টু 0, এটা ক নাম্বার? 2 নাম্বার। আমাকে বলেছে যে সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল যখন A²/P, সরলরেখা দুটি সমান্তরাল যখন A²/P প্লাস B²/Q প্লাস C²/R ইকুয়াল টু 1 বোধ হয়, না সরি ইকুয়াল টু 0। তাহলে সরলরেখা দুটি সমান্তরাল কখন? যখন A²/P ইকুয়াল টু B²/Q ইকুয়াল টু কি? C²/R ইকুয়াল টু কত? 0।
এইবার আমরা প্রথম সমীকরণটা থেকে এল এম বা এন, লালুর এল, ম্যাডামের এম বা ন্যানোর এন, যে কোনো একটার মান আমরা বের করে নিতে পারি, নিয়ে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিতে পারি, দিয়ে ক্যালকুলেশন করে আমরা একটা সমীকরণটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে আনবো। তারপর সেই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি করব, তার বীজদ্বয় ধরে নেব, বীজদ্বয় ধরে নিয়ে নিরূপকটা বের করবো, এবং নিরূপক ইকুয়াল টু 0 করলে কি বীজদ্বয় সমান বা সমান্তরাল কখন হয়, যখন নিরূপক 0। ওকে, বীজদ্বয় সমান কখন হবে, যখন নিরূপক 0। তাহলে নিরূপক 0 করে এরকম একটা কন্ডিশন আসছে কিনা দেখবো। চলে এসো আমরা 1 নম্বর থেকে, ধরো 1 ইমপ্লাইজ এল ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস বিএম মাইনাস সিএন। এল এর মানটা বের করছি, তাহলে মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ। তাহলে আমি 2 নংয়ে বসিয়ে দিচ্ছি, 2 নং এ এল ইকুয়াল টু মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ বসিয়ে পাই। তাহলে 2 নংয়ে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো, আমরা পেয়ে যাচ্ছি পি ইন্টু এল স্কোয়ার, মানে আমাদের হয়ে যাবে পি ইন্টু এল স্কোয়ার, পি ইন্টু এল স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ তার হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পি ইন্টু মাইনাসের স্কোয়ার মানে প্লাস বিএম প্লাস সিএন তার হোল স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার উপরে উঠে গেলে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি, পি ইন্টু বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2bc mn প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু কত ছিল। তাহলে কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি পি বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2bcp mn প্লাস পি সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এম স্কোয়ার কমন নিই তাহলে কত হয়ে যাচ্ছে, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2bcp mn প্লাস এখান থেকে যদি এন স্কোয়ার কমন নিই পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইকুয়াল টু কত 0। এবার আমরা এন স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাচ্ছি, এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি, জায়গা শর্ট হয়ে গেয়া, মাঝখান বরাবর করে ফেলেছি, এই কোণ থেকে করলে ভালো হতো। ঠিক আছে, এন স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি পিবি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার এম বাই এন তার হোল স্কোয়ার প্লাস 2bcp এম বাই এন প্লাস পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইন্টু এন বাই এন, মানে এন বাই এন তো এন স্কোয়ার বাই এন স্কোয়ার মানে তো আউট হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 0। এইবার তাহলে অতএব এটাকে 3 নাম্বার দিয়ে দিই, সমীকরণটির নিরূপক, সমীকরণটির নিরূপক কি হবে, বি স্কোয়ার অর্থাৎ 2bcp, ধরি সমীকরণটির নিরূপক ইকুয়াল টু 0। আমাদের সমান্তরাল বলেছে, সমান্তরাল হলে তো এটা প্রমাণ করতে হবে, তো সমীকরণটির নিরূপক 0 যদি বীজদ্বয় সমান্তরাল হয়, তাহলে সমীকরণটির নিরূপক ইকুয়াল টু 0। তাহলে 2bcp তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ইন্টু পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 4b স্কোয়ার সি স্কোয়ার পি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস পি কিউ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস কিউ আর এ টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 4 দুপার থেকে কাটলে পি স্কোয়ার
বি স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দুপারে কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস পি কিউ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস কিউ আর এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন নিলে আর বি স্কোয়ার প্লাস পি কিউ সি স্কোয়ার প্লাস কিউ আর ও পি আর স্কোয়ার বি স্কোয়ার, সরি পি আর আছে, তাহলে পি আর, তাহলে প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা স্কোয়ারটা ওপারে নিয়ে চলে গেলে 0 হয়ে যাচ্ছে, স্কোয়ার ওপারে নিয়ে চলে গেলে 0 হয়ে যাচ্ছে, মানে পি আর বি স্কোয়ার। আমরা যদি এর পরের লাইন স্টেপ এখান থেকে আমরা যদি শুরু করি, স্টেপ ওই স্টেপের পর এ স্টেপ, তাহলে আমরা এ স্কোয়ারটা ওপারে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, মানে আমরা পেয়ে যাচ্ছি পি আর বি স্কোয়ার প্লাস পি কিউ সি স্কোয়ার প্লাস কিউ আর এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা পি কিউ আর দিয়ে ভাগ করে দিলে বি স্কোয়ার বাই পি কিউ আর, তাহলে বি স্কোয়ার বাই কিউ প্লাস পি কিউ আর দিয়ে ভাগ করলে সি স্কোয়ার বাই আর প্লাস পি কিউ আর দিয়ে ভাগ করলে স্কোয়ার বাই পি ইকুয়াল টু কত? 0। তাহলে অতএব এ স্কোয়ার বাই পি প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস সি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কত পেলাম? ইকুয়াল টু 0 পেলাম। ক্লিয়ার? বোঝা গেল কি না দেখো। তাহলে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের দুটি সরলরেখা সমান্তরাল, তাহলে তাদের নিরূপক ইকুয়াল টু কত হবে? 0। অর্থাৎ আমাদের এর বীজদ্বয় কি কি? m1 n1, m1 বাই n1 আর m2 বাই n2। তাহলে m1 বাই n1 আর m2 বাই n2 ইকুয়াল, তার মানে কি হবে? নিরূপকটা 0। বীজদ্বয় সমান কখন হয়? যখন নিরূপকটা 0 হয়। ঠিক আছে, কোনো সমস্যা আশা করি নেই। নেক্সট আমরা 3-এর দাগের প্রবলেমটাতে চলে আসবো। 3-এর দাগের প্রবলেমটা দেখো আমাদের দেওয়া আছে, প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। তো একটি ঘনকের, তোমরা এক্সাম্পল 22টা দেখো তো, একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3। তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিশ্চয়ই পড়েছো, এবং ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানে তোমরা একটা কাজ করেছো, সেটা কি? আমি মুছে দিলাম এটা। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে তোমরা পড়েছো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। ইয়েস অর নো? তোমরা পড়েছো না পড়োনি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে? আমি নিজেই করেছি, করিয়েছি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। তো ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষকে তোমরা পড়েছো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এটা তোমরা পড়েছো, তাই তো? তাহলে সাইন ইনভার্স এক্স, এক্সের জায়গায় 1/3 হলে প্লাস কস ইনভার্স 1/3 ইকুয়াল টু কত? π/2। তাহলে আমরা কস ইনভার্স 1/3 এটাকে কি লিখতে পারি? π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। ইয়েস অর নো? তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম? আমরা এই কস ইনভার্স 1/3 মানে এটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের এক্সাম্পল 22টা যেটা দেওয়া আছে, কস ইনভার্স 1/3 প্রমাণ করতে দিয়েছিল, আর আমাদের এক্সারসাইজের 3-এ এইটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি দুটো প্রমাণ সেম। অর্থাৎ তুমি কস ইনভার্স 1/3 প্রমাণ করার পর লাস্ট লাইনে লিখে দেবে অতএব π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। মানে আমি এক্সাম্পলের পুরো প্রমাণটা করব, শেষ লাইনে লিখে দেবো। এক্সাম্পলটা বুঝবে, এক্সাম্পলটা বুঝে প্রমাণটা করবে। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টে জানাবে। 4-এর অঙ্কটা দেখো আবার এক্সাম্পল 23-এর মতো হুবহু সেম। এক্সাম্পল 23টা তোমাকে বলেছিল সাইন ইনভার্স আলফা, এই সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু সামথিং প্রমাণ করতে। তো আমাদের ইকুয়াল টু কত প্রমাণ করতে? 23-এরটা ইকুয়াল টু 8/3, ইকুয়াল টু 8/3 এটা প্রমাণ করতে। তো দেখো আমাদের যেটা এক্সাম্পল 23 আছে, 23টা সেখানে কিন্তু প্রথমে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3 প্রমাণ করেছে, এবং শেষে তারপর কি করেছে? কস স্কোয়ারকে সাইন স্কোয়ার নিয়ে গেছে। তো আমরা জাস্ট ওই প্রথম কস স্কোয়ারকে আর শেষে সাইন স্কোয়ারে নিয়ে যাব না, মানে আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3 রেখে দেবো। ঠিক আছে? তাহলে 3-4 তোমরা এক্সাম্পল 22 এবং এক্সাম্পল 23 একদম সেম অঙ্ক যেহেতু, তাহলে 3-4-এরটা ছাড়ছি, এক্সাম্পল 22 এবং এক্সাম্পল 23 থেকে দেখে নেবে। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে? 5-এরটাতে চলে এসো। 5-এর প্রবলেমটা কি দেওয়া আছে?
পাঁচের প্রবলেমটা দেওয়া আছে, যদি তিনটি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ L1 M1 N1 L2 M2 N2 এবং L3 M3 N3 হয়, তাহলে পরস্পর লম্ব সরলরেখা অর্থাৎ L1 M1 N1 L2 M2 N2 এবং L3 M3 N3 তিনটি পরস্পর লম্ব সরলরেখা যদি এমন হয়, তাহলে আমাকে কি দেখাতে বলেছে? প্রদত্ত সরলরেখা তিনটি আমাকে দেখাতে বলেছে যে L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস M3 N1 প্লাস N2 প্লাস N3 এদের সাথে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই সরলরেখার দিক কোসাইন আর এটা একসাথে সমান কোণ উৎপন্ন করে, এর দিক কোসাইন আর এটা একসাথে সমান কোণ উৎপন্ন করে, এটার সাথে এটাও একসাথে সমান কোণ উৎপন্ন করে, মানে তিনটে কোণই সমান, সেটা আমাকে দেখাতে হবে। তো চলে এসো একদম প্রথমে এই সরলরেখা তিনটে L1 M1 N1 L1 M1 N1 L2 M2 N2 ও L3 M3 N3 সরলরেখা তিনটি সরলরেখা ত্রয় পরস্পর কি বলেছে? পরস্পরের উপর লম্ব, মানে এ ওর উপর লম্ব, ও তার উপর লম্ব, পরস্পরের উপর লম্ব। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? অতএব আমি এখান থেকে লিখতে পারি পরস্পরের উপর যদি লম্ব হয়, তাহলে অতএব L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু কত? 0। L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 ইকুয়াল টু 0 এবং আমরা যদি L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 ইকুয়াল টু কত? 0। তাহলে পরস্পরের উপর যদি লম্ব হয়, তাহলে আমাদের এটার গুণফল 0, এটার গুণফল 0, এটার গুণফল 0। এইবার আমাদের আর একটা সরলরেখা যার দিক কোসাইন সমূহ কি দিয়েছে? প্রদত্ত সরলরেখা যার দিক সংখ্যা মানে দিক অনুপাত দিয়েছে আমাকে L1 প্লাস L2 প্লাস L3 দিক অনুপাতটা কত? অপর একটি সরলরেখার দিক সংখ্যা মানে দিক অনুপাত, দিক সংখ্যা সমূহ আরেকটি সরলরেখার দিক সংখ্যা সমূহ L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস M3 ও N1 প্লাস N2 প্লাস N3। আবার একটি সরলরেখার দিক সংখ্যা এটা বলা আছে, ধরি k ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি, তাহলে রুট ওভার অফ k ইকুয়াল টু আমরা এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, এটাকে কি ধরে নিচ্ছি? এটাকে ধরে নিচ্ছি k। এইবার চলে এসো যে আমরা প্রথমে এটার সাথে এটার যদি আমরা অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে ধরি আবার L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস M3 N1 প্লাস N2 প্লাস N3 ও L1 M1 N1 এর মধ্যবর্তী কোণ আলফা হলে cos আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cos আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি L1 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M1 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N1 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3 বাই কত? রুট ওভার অফ L1 প্লাস L2 প্লাস L3 তার হোল স্কোয়ার প্লাস M1 প্লাস M2 প্লাস M3 তার হোল স্কোয়ার প্লাস N1 প্লাস N2 প্লাস N3 তার হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার। এবার এটা তো দিক কোসাইন, তাহলে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার মানে 0, কিন্তু এটা তো দিক সংখ্যা, এটার মান তো আমরা বলতে পারবো না, এটার মান 1, কিন্তু এটার মান বলতে পারবো কি? পারবো না, কিন্তু এটার মান কি ধরে নিয়েছি? k। তাহলে এই জায়গায় k লিখতে পারি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? cos আলফা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি একদম প্রথমে
লাইনটা মুছছি, প্রথম লাইনটা মুছলে আমরা cos আলফা ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, L1 ইন্টু L1, তাহলে L1 স্কোয়ার প্লাস L1 L2 প্লাস L1 L3 প্লাস M1 স্কোয়ার প্লাস M1 M2 প্লাস M1 M3 প্লাস N1 স্কোয়ার প্লাস N1 N2 প্লাস N1 N3 বাই পুরোটা বাই কত কে। এবার আমাকে বলো L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার তার মানে কত 1, আর L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 তার মানে কত 0 না, L1 N2 প্লাস M1 M2 প্লাস N1 N2, আর L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 এটার মানও কত, এটার মানও কিন্তু 0 বাই কে। তাহলে cos আলফা ইকুয়াল টু কত পেলাম, অতএব আমরা পেলাম cos আলফা ইকুয়াল টু 1 বাই কে। যদি তুমি এটা এবং L2 M2 N2 এর মধ্যবর্তী কোণ cos বিটা ধরো, বিটা ইকুয়াল টু পাবে cos বিটা ইকুয়াল টু 1 বাই কে পাবে, এবং একই রকমভাবে এইটা এবং L3 M3 N3 তার মধ্যে কোণ যদি গামা ধরো তাহলে cos গামা ইকুয়াল টু 1 বাই কেই পাবে। তাহলে তিনটি এই সরলরেখাটি তিনটি ওই যে সরলরেখা আছে উপরে তাদের সাথে সমান কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি 6 দাগের প্রবলেমটাতে। 6 দাগের প্রবলেমটা আমাদের কি দেওয়া আছে, 6 দাগের প্রবলেমটা আমাদের দেওয়া আছে ABCD একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু, ABCD একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। তাহলে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি, এই সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু কি কি ABCD। এবার এর স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক 0 0 0, B 3 - 4 4, এর স্থানাঙ্ক 0 0 0, B হচ্ছে 3 - 4 4, C কত AB, C এর স্থানাঙ্ক 7 1 4, C এর স্থানাঙ্ক 7 1 4, এবং D এর স্থানাঙ্ক আমরা জানি না, ধরে নিচ্ছি XYZ, বলেছে ABCD সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু হলে D শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। ধরি D এর স্থানাঙ্ক কত ধরে নিচ্ছি, D এর স্থানাঙ্ক XYZ। তাহলে এবার বলো যেহেতু ABCD একটি সামান্তরিক, তাহলে অতএব AB প্যারালাল টু DC, তাহলে AB এবং DC সমান্তরাল, তাহলে AB এর দিক অনুপাত সমূহ, অতএব AB এর দিক অনুপাত সমূহ ইকুয়াল টু DC এর দিক অনুপাত সমূহ। তাহলে AB এর দিক অনুপাত সমূহ কি কি পাচ্ছি, 3 - 0 মানে 3 - 4 আর 4 0 তো বাকিগুলো। DC এর দিক অনুপাত সমূহ কি পাচ্ছি, 7 - X 1 - Y 4 - Z। তাহলে 7 - X ইকুয়াল টু 3, তাহলে X ওপারে চলে গেলে 7 - 3 মানে 4 ইকুয়াল টু X, 1 - Y ইকুয়াল টু -4, -4টা এপারে আসলে 5 ইকুয়াল টু Y, আর 4 - Z ইকুয়াল টু 4, -Z ওপারে গেলে Z এপারে আসলে, এই 4 এপারে আসলে Z ইকুয়াল টু 0। তাহলে XYZ কত পেলাম, 4, 5, 0। তাহলে অতএব X, Y, Z ইকুয়াল টু 4, 5, 0। অতএব D এর স্থানাঙ্ক কত, D এর স্থানাঙ্ক হয়ে গেল 4, 5, 0। নেক্সট 7 প্রবলেমটাতে চলে আসি। লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য চেয়েছে। আমরা মনে আছে তোমাদের যে একটি সরলরেখার উপর একটি সরলরেখার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা লিখিয়েছিলাম, মনে পড়ছে? মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ তুমি ভুলে গেছো তাই আবার আমি মনে করাই। চলো AB এই সরলরেখার উপরে ধরো AM এই সরলরেখার P এবং Q এর লম্ব বিক্ষেপ। তাহলে P আর Q এর লম্ব বিক্ষেপ কি করতে হতো, P থেকে একটা লম্ব টানতে হতো, Q থেকে একটা লম্ব টানতে হতো, ধরো MN, তাহলে MNটাই হতো PQ এর লম্ব বিক্ষেপ। তাহলে এই MN ইকুয়াল টু মানে PQ এর লম্ব বিক্ষেপ ইকুয়াল টু কি লিখতাম,
সূত্রটা ছিল পি কিউ এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু পি কিউ এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু সূত্রটা কি ছিল, পি ধরো এই এসি সরলরেখা বা পি কিউ সরলরেখার দিক কোসাইন এল এম এন, দিক কোসাইন কত এল এম এন, আর এবি যে সরলরেখাটা আছে এর একটা বিন্দু ধরো x1 y1 z1 এবং আরেকটি বিন্দু x2 y2 z2, তাহলে এদের দিক লম্ব বিক্ষেপ কি হতো, স্মল পি ইকুয়াল টু আমাদের মনে আছে এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস এম ইন্টু y2 মাইনাস y1 প্লাস এন ইন্টু z2 মাইনাস z1, মানে এদের দিক অনুপাত, আর এই এলিমেন্টটা তো দিক কোসাইন, তাই তো। তাহলে আমাকে কি বলে দিয়েছে বলো তো, পি কিউ দুটি প্রদত্ত বিন্দু, সরলরেখার দিক অনুপাত পি আর কিউ দুটো প্রদত্ত বিন্দু, তাদের এ দেওয়া আছে, এল সরলরেখার দিক অনুপাত সমূহ 6:3, পি কিউ এর উপর এল, আচ্ছা আচ্ছা সরি, আমাদের এখানে এমটাকে x1 y1 z1 আর এনটাকে x2 y2 z2 ধরতে হতো, মানে এ বিটাকে নয়, সরি। তো তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে পি কিউ, আমাদের যে অঙ্কটা দিয়েছে সেখানে বলেছে আমাদের পি কিউ দুটি প্রদত্ত বিন্দু পি আর কিউ, আর এল একটি সরলরেখা, যে সরলরেখার কোসাইন দিক অনুপাত সমূহ দিয়েছে 6:3, এই সরলরেখার দিক অনুপাত সমূহ 6:3। এবার এর উপরে ওকে, তো এর দিক অনুপাত সমূহ 6:3, পি কিউর স্থানাঙ্ক দিয়েছে -103, পি কিউর দিক অনুপাত কত দিয়েছে -103 এবং কিউটা দিয়েছে 251, কিউটা দিয়েছে 251। তো আমাকে বলেছে দুটি প্রদত্ত বিন্দু এল সরলরেখার দিক অনুপাত পিএল, এই পি কিউ সরলরেখার উপর এল রেখাংশের লম্ব বিক্ষেপ, তাহলে পি কিউর উপর এল রেখাংশের লম্ব বিক্ষেপ। তাহলে প্রথমে কি করব, এল এর দিক অনুপাত সমূহ দেওয়া আছে, এল এর দিক অনুপাত সমূহ 6,2,3, তাহলে অতএব দিক কোসাইন সমূহ বের করে নেব, দিক কোসাইন সমূহ, তাহলে দিক কোসাইন সমূহ কত পাবো, 6/√6² প্লাস 2² প্লাস 3² কত পাচ্ছি 36 প্লাস 4 প্লাস 9, তাহলে √36 4 49 7, তাহলে 6/7, 2/7, 3/7। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, পেয়ে যাচ্ছি এল এর দিক কোসাইন সমূহ 6/7, 2/7, 3/7, অতএব পি কিউ এর লম্ব বিক্ষেপ কত হয়ে যাবে, লম্ব বিক্ষেপ ইকুয়াল টু কত হয়ে যাবে 6/7 ইন্টু 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2/7 ইন্টু 5 মাইনাস 0 প্লাস 3/7 ইন্টু 1 মাইনাস। ওকে, তাহলে পি কিউ এর লম্ব বিক্ষেপ পেয়ে গেলাম। চলো গল্প শেষ, লাটাই গোটাও। নেক্সট আমরা চলে আসবো লাস্ট প্রবলেম, 8 নম্বর, প্রবলেম নাম্বার 8। চলে এসো 8 নম্বর প্রবলেমে চলে যাও। প্রবলেম নাম্বার 8 কি দেওয়া আছে, বলেছে দেখাও যে যদি দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। এবং 2 নম্বরটা কি দিয়েছে, পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 0, এটা 2 নম্বর। আমাকে বলেছে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এটা এবং এটা দ্বারা প্রকাশ করা হলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। যখন আমাদের প্রমাণ করতে হবে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে এ স্কোয়ার ইন্টু কিউ প্লাস আর প্লাস বি স্কোয়ার ইন্টু আর প্লাস পি, বি স্কোয়ার ইন্টু আর প্লাস পি প্লাস সি স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল টু কত, প্রমাণ করতে হবে এটা আমাদের। তো আমাদের দুটি সরলরেখা পরস্পর লম্ব, কোন এইটা আর এইটা। তাহলে আমি প্রথম সরলরেখা থেকে ধরো 1 ইমপ্লাইজ, প্রথম সরলরেখা থেকে আমি কি করতে পারি, এ এল ইকুয়াল টু মাইনাস অফ বিএম প্লাস সিএন, তাহলে এল ইকুয়াল টু কত মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ। এবার এল এর মানটা নিয়ে এসে আমরা
2 নংয়ে বসিয়ে দিই। 2 নং এ এল ইকুয়াল টু মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ বসিয়ে, তাহলে 2 নংয়ে বসিয়ে দিলে কত পেয়ে যাচ্ছি, পি ইন্টু মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ তার হোল স্কোয়ার, কিউ ইন্টু এম স্কোয়ার প্লাস আর ইন্টু এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, পি ইন্টু মাইনাস স্কোয়ার মানে প্লাস বিএম প্লাস সিএন তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার কিউ এম স্কোয়ার, আর এবার পি ইন্টু প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর পি ইন্টু বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2bc mn প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার। এবার তাহলে কি পেয়ে যাচ্ছি, পি বি স্কোয়ার এম স্কোয়ার কিউ এ স্কোয়ার এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার কমন নিলে পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2bc mn প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার পি সি স্কোয়ার এন স্কোয়ার আর এ স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার কমন নিলে পি সি স্কোয়ার প্লাস, এবার আমি এন স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে আমি সমীকরণটা কী পেয়ে যাচ্ছি, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ইন্টু এম বাই এন তার হোল স্কোয়ার প্লাস 2bc এম বাই এন প্লাস পি সি স্কোয়ার 2bc পি, তাহলে 2bc পি এম বাই এন প্লাস পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই এন স্কোয়ার মানে তো 1 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তো এটা তাহলে এম বাই এন যুক্ত একটা সমীকরণ। তাহলে সমীকরণটি ধরি, সমীকরণটির বীজদ্বয় এম বাই এন যুক্ত সমীকরণ, তো বীজদ্বয় m1 বাই n1 ও m2 বাই n2, m2 বাই n2। তাহলে তোমরা সমীকরণটির বীজদ্বয় কি দেখছো, m1 বাই n1 ও m2 বাই n2। তাহলে আমরা সমীকরণটির বীজদ্বয় যদি সমান হয়, অর্থাৎ m1 বাই n1 ইন্টু m2 বাই n2, আমরা জানি যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত, সমীকরণের বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। তাহলে এই তো সমীকরণ, তাহলে এই সমীকরণের সিটা কত, পি সি স্কোয়ার বাই আর এ স্কোয়ার, তাহলে পি সি স্কোয়ার বাই আর এ স্কোয়ার বাই এ কত, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার। তাহলে আমরা m1 m2 বাই n1 n2 ম্যাডামের m এবং ন্যানোর n ইকুয়াল টু কী পাচ্ছি, পি সি স্কোয়ার আর এ স্কোয়ার বাই পি বি স্কোয়ার কিউ এ স্কোয়ার। এবার ম্যাজিকটা কী ঘটবে, আমরা এটাকে যদি উল্টে দিই, উল্টে দেখো পাল্টে গেছে, আমাদের শুরুর দিকটা একটু মুছতে হবে, কিছু করার নেই, আবার শুরুর দিকটা মুছলে পরের পার্টটাও করতে পারবো না, ঠিক আছে, এখানেই ছোটো ছোটো করে ধরাচ্ছি। m1 m2 বাই পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইকুয়াল টু n1 n2 বাই পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার। লিখতে পারি না, পারি না? এটাকে ক নাম্বার দেবো, 1 2, এটাকে 3 নাম্বার দিয়ে রাখো। এইবার আমরা কি করলাম, এম আর এন এর মধ্যে একটা ইকুয়েশন বের করলাম, এম বাই এন এর একটা ইকুয়েশন বের করলাম এবং সেটাকে আমরা এই আকারে আনলাম। তোমরা যদি এখান থেকে এল এর মান আমি বের করেছি, তোমরা যদি এই প্রথম ইকুয়েশন থেকে এল এর মান না বের করে প্রথম ইকুয়েশন থেকে যদি তোমরা এম এর মানটা বের করে নিতে, অর্থাৎ তোমরা সিমিলারলি এম ইকুয়াল টু যদি তোমরা পেতে কি, মাইনাস অফ এল প্লাস সিএন বাই বি, এটা পেতে। এইবার এই এম এর মানটা নিয়ে তোমরা যদি 2 নম্বরে বসাতে, এই 2 নম্বরে আমি এল এর মান বসিয়েছিলাম, 2 নম্বরে আমরা কিসের মান বসাবো, এম ইকুয়াল টু মানটা বসাবো, এম ইকুয়াল টু এই মানটা বসাবো। বসালে তাহলে আমরা যে সমীকরণটা পেতাম, সেই সমীকরণটা কি দিয়ে পেতাম, এল বাই এন দিয়ে পেতাম। কি দিয়ে পেতাম, এল বাই এন, এল বাই এন। যেহেতু এমটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এমটাকে আমরা
বাদ দিয়ে দিচ্ছি, এম এর জায়গায় আমরা এল আর এন দিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে এবার আমরা এল বাই এন দিয়ে যে সমীকরণটা পাচ্ছি তার দুটো বীজ কি পেতাম, এল ওয়ান বাই এন ওয়ান ও এল টু বাই এন টু। তাহলে আমরা কি লিখতে পারতাম, এল ওয়ান এল টু বাই সামথিং ইকুয়াল টু এন ওয়ান এন টু বাই সামথিং। ওকে, তাহলে আমরা যদি এটাকে 4 নাম্বার দিতাম, এটাকে 4 নাম্বার দিয়ে আমরা এই 3 আর 4কে তুলনা করতাম। 3 আর 4কে তুলনা করলে আমরা কি পেয়ে যেতাম, 3 আর 4কে তুলনা করলে আমরা এল ওয়ান বাই এল টু ইকুয়াল বা এল ওয়ান এল টু বাই সামথিং ইকুয়াল টু এম ওয়ান এম টু বাই সামথিং ইকুয়াল টু এন ওয়ান এন টু বাই সামথিং পেতাম। এবার সেই সামথিং ইকুয়াল টু যদি আমরা কে ধরে নিতাম তাহলে এল ওয়ান এল টুর মান পেতাম, এম ওয়ান এম টুর মান পেতাম, এন ওয়ান এন টুর মান পেতাম। এবার তোমরা বলো যে দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের দিক কোসাইনের গুণফলটা কি হয়, 0। তাহলে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইকুয়াল টু কী করতাম, 0 করতাম। এবার এল ওয়ান এল টুর মানটা বের করে লালু ওয়ান লালু টুর মানটা বের করে রেখেছি প্রথম থেকে। তাহলে লালু ওয়ান লালু টুর জায়গায় মানটা বসিয়ে দিতাম, ম্যাডাম ওয়ান ম্যাডাম টু এর জায়গায় মানটা বসিয়ে দিতাম এবং ন্যানো ওয়ান ন্যানো টু এর জায়গায় মানটা বসিয়ে দিতাম। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে বসিয়ে দিলে আমরা কি পেতাম, যে কন্ডিশনটা পেতাম সেই কন্ডিশনটাই কিন্তু আমাদের 8 দাগের যে কন্ডিশনটা আছে সেটাই। ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু কিউ প্লাস আর প্লাস বি স্কোয়ার ইন্টু আর প্লাস পি প্লাস সি স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে দীর্ঘ উত্তরধর্মী যে 8টা অঙ্ক ছিল এই 8টা অঙ্কই আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি কোনো অঙ্কে বুঝতে সমস্যা নেই। এই অঙ্কের লাস্ট পার্টটা আশা করি একদম সিমিলার ওয়েতে তোমরা করতে পারবে। তোমরা করে প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমরা পেরেছো কিনা, যদি না পারো সেটাও জানাবে, যদি পারো অবশ্যই জানাবে। তোমরা প্রত্যেকে এখান থেকে দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্কগুলো খুব ভালোভাবে করবে সেগুলো হলো 1 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা। 1, 2, 3 এই তিনটেকে 100% দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং দীর্ঘ উত্তরধর্মী লাস্ট অঙ্ক 8 দাগেরটা 4 নম্বরের অঙ্ক যদি ভেক্টর থেকে আসে তাহলে দীর্ঘ উত্তরধর্মী লাস্ট অঙ্কটা কিন্তু আসার চান্স আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই 4টে অঙ্ক তোমরা ইম্পর্টেন্ট ম্যাথের তালিকায় রাখো, এই 4টে অঙ্ককে 100% দিয়ে রাখো। এবার তোমরা মোটামুটি দিক কোসাইন দিক অনুপাত পর্যন্ত তোমাদের কমপ্লিট। সো তোমরা এই দিক কোসাইন দিক অনুপাত পর্যন্ত অর্থাৎ ভেক্টরের 3টে চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম, ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর প্রোডাক্ট এবং ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও। তো এই 3টি চ্যাপ্টার তোমরা ভালো করে কমপ্লিট করে ফেলো। আমরা আগের বছরের সরলরেখা 3D অর্থাৎ স্ট্রেট লাইন 3Dর ক্লাস আমাদের আছে, সেগুলো তো তোমরা অবভিয়াসলি দেখবে। এবছরের জন্য আমি কিন্তু ক্লাস দেব, কিন্তু একটু পরে দেব। এরপরে আমরা বাকি যেগুলো বাকি আছে অর্থাৎ প্রবাবিলিটি বা যে পার্টগুলো বাকি আছে সেগুলো নিয়ে ক্লাস আনছি, সেগুলো নিয়ে ক্লাস তোমাদের টেস্টের আগে আসছে, কিন্তু তোমরা দেখতে থাকো এবং ভেক্টরটাকে পুরোপুরি জল করে দাও। ভেক্টরটাকে একদম প্রথমে জল বানাও, তারপর সেটাকে আগুন লাগাও। ঠিক আছে, ভেক্টরটাকে একদম আগুন লাগিয়ে দাও। ভেক্টর যেন একদম কোনো সেক্টর না ছাড়া হয়, ভেক্টর পুরো একদম আগুন লাগাও, দাউ দাউ করে ভেক্টর জ্বলুক এবং সেই আগুন খাতার পাতাতে জ্বালিয়ে তোলো। ঠিক আছে, তোমাদের হাত ধরেই বাংলা পড়ুক, বাংলা শিখুক এবং বাংলা জিতুক। জয় হিন্দ।